হ্যালো বন্ধুরা, আজকে পাকা ঘরে বোনকে দিতে গিয়ে মা এসে দেখে ফেলে, তাই মাকে সহ একসাথে মাইর দিলাম। পুরো গল্প শুনলে তোমাদের লাঠি দিয়ে পানি চলে আসবে। গল্প শুনলে তোমাদেরও করতে ইচ্ছে করবে। কেউ এসব কথা শেয়ার করতে চায় না, তারপরও আমি তোমাদেরকে আমার সাথে ঘটে যাওয়া গল্পটা শেয়ার করছি। বন্ধুরা, তোমাদের জন্য গল্পগুলো বানাতে আমার অনেক কষ্ট করতে হয়, তাই বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো দেরি না করে গল্পে আসি। মা, দেখো তোমার ছেলে আমার মোবাইলটা নষ্ট করে দিল। মা দৌড়ে এসে মোবাইলটা হাতে নিয়ে বলল, এটা কেমনে করলি তুই? ভাইয়া বলছে, আমি ইচ্ছে করে করিনি মা, ভালো করতে গিয়ে হাত থেকে পড়ে গেছে। মা বলছে, তুই জানিস এটার দাম কত? ভাইয়া বলছে, ছাড়ো না মা, আমি বাবার থেকে টাকা নিয়ে এটা ভালো করে নিয়ে আসব। বলে ভাই মিটিমিটি করে হাসল। ঠিক এমন সময় মা বলল, তুই আর কতদিন এভাবে আমাদের ঘরে বসে খাবি? তোর মতো একটা অপকুদার্থ ছেলে কেন যে আমাদের ঘরে জন্ম হলো? আজ পর্যন্ত একটা টাকাও তো রোজগার করে আনতে পারলি না। বাপের টাকায় আর কত? ভাইয়া কিছু বলল না। মায়ের কথা শুনে ফ্যালফ্যাল করে জানালার দিকে তাকিয়ে থাকল। ভাইয়ার চাহনি দেখে ভিতরটা আমার মুখ চড় দিয়ে উঠল। মা ঘর থেকে চলে যাওয়ার পর ভাইয়ার হাত ধরে আমি কেঁদে ফেললাম। এই পাগলি, কাঁদিস কেন? আমি জানি ওটা তোর খুব শখের ফোন, বললাম তো আজকে ভালো করে দিব। ভাইয়াকে বললাম, আমার জন্য মা তোকে কতগুলো কথা বলল। ভাইয়া বলল, দূর পাগলি, পরিবারে ছেলে যদি বেকার হয় তাহলে বাবা মায়েরা এভাবে বলবেই। তুই চিন্তা করিস না তনু, তুই আমার একমাত্র বোন, তোকে আমি কখনোই ভুল বুঝব না। ভাইয়ার চোখ চিকচিক করছে। আসলে ছেলে মানুষ কষ্ট পেলেও সহজে বোঝা যায় না। একদিন বাবা বাড়িতে একজন মিস্ত্রি ডেকে আনলেন আর তাকে বললেন বারান্দা ভালো করার জন্য। ভাইয়া পাশে থেকে বলেছিল, বাবা এবার জানালায় গ্রিল লাগালে ভালো হতো। বাবা বলল, তুমি এসবের কি বুঝো? তোমার কিছু বলা লাগবে না। ভাইয়া মাথা নিচু করেছিল। আমি দেখলাম সে নিঃখ্রিসপ্রাণ হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আমার পাশের রুমে ভাইয়া থাকে। মাঝরাতে উপরের দিকে তাকিয়ে আছে, চোখ জোড়ায় জল চিকচিক করছে। আমার জন্য ভাইয়া আজকে খুব কষ্ট পেয়েছে, কিন্তু ভাইয়া বুঝতে দেয়নি। আবার কি যেন ভেবে ভাইয়া পড়তে শুরু করল। পরের দিন আপু আর আপুর শাশুড়ি আসছে। আমি কাছে গিয়ে সালাম দিলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম। পরে ভাইয়া কাছে গিয়ে সালাম দিল। তিনি উত্তর দিয়ে বললেন, সারা জীবন কি কর্মার ঢেকেই থাকবে নাকি? কোনো কিছু করতে হবে? ভাইয়া কিছুই বলল না, মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। বেশ কিছু দিন পরে ভাইয়া খুব সকালও বেরিয়ে গেল। মারে, তোকে অনেক দিন হলো দেখি না, একটু আসবি এখানে? বাবা, তোমার জামাইয়ের অফিসে ছুটি নেই, কিভাবে আসবো বলো? ও আচ্ছা, ঠিক আছে, ছুটি হলে একটু এসে দেখে যাস। গাছে কিছু পেয়ারা পেকে আছে, তোর জন্য রেখেছি, তুই তো খুব ভালোবাসিস। আর তোর মা সেই কবে থেকে মোরগটা রেখে দিয়েছি তোর জন্য, তুই আসলেই মোরগ পোলাও করবে। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে মোরগটা, তবু ও তোর মা ওটা জবাই করছে না। বলছে আমার মেয়ে এলে ওর জন্য নিজের হাতে আমি রান্না করব। বাবা, তোমার শরীর ভালো তো? হ্যাঁ রে মা, আমি ভালো আছি, কিন্তু তোর মা ভালো নেই, প্রেসারটা খুব বেড়েছে। মাকে বলো আমি খুব তাড়াতাড়ি আসব। চিন্তা না করতে এখন রাখি বাবা। ঠিক আছে মা, রাখ। বাবার ফোন রেখে খুব কান্না পেল। কতদিন হলো বাবা মাকে দেখি না। যখন ছোট ছিলাম বাবা রোজ আমাকে নিজের হাতে পেয়ারা পেরে খাওয়াতো। সব থেকে পাকা পেয়ারাটা আমি পেতাম। ভাইয়া মাঝে মাঝে বলতো, তোমাদের ওই মেয়ে সব। আমি কিছু না। মা হেসে দিয়ে বলতো, ছি বাবা, হিংসে করতে নেই। ও যখন পরের ঘরে চলে যাবে তখন তুই পাকা পেয়ারা গুলি খাস। এখন ওকে দে। ভাইজা চোখের পানি আড়াল করে বলতো, আমি জানি তোমরা ওকে আমার থেকে বেশি ভালোবাসো। এই কথা শুনে বাবা মা মুখ টিপে হাসত। ছোটবেলা থেকেই আমার মোরগ পোলাও ভীষণ পছন্দ। বাবা বাজারে গেলেই সব সময় খোঁজ করত কোথাও মোটা তাজা মোরগ কোথায় আছে কিনা। কিনে এনেই আমাকে ডেকে বলতেন, এই দেখ মা কি এনেছি। তারপর মাকে বলতেন, শোন, আজ খুব ভালো করে মোরগ পোলাও করো, আমার মেয়েকে আমি পাশে বসিয়ে খাওয়াবো। বাবা আমাকে আর ভাইয়াকে নিজের হাতে মুখে তুলে খাওয়াতো। 3 বেলা মোরগ পোলাও চলত। আমি ভাত খেতে চাইতাম না বলে বাবা বলতো, আমার পেটটা ভালো না, এ খাবার খেতে পারবো না, ওদের দাও আমার ভাগেরটাও। আজ কতদিন হলো বাবা মাকে দেখি না, বুকটা কষ্টে নীল হয়ে যাচ্ছে।
পৃথিবীতে কেন এত নিষ্ঠুর নিয়ম, বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে। আজ বাসায় মোরগ পোলাও রান্না হচ্ছে। আমার বর বড় মোরগ এনে বলল, এটা আজকে রান্না করো খুব সুন্দর করে, আমার দুজন মেহমান আসবে, রাতে সবাই একসাথে ডিনার করব। এই বলেই অফিসে চলে গেল। আমি মোরগটাকে কেটে কুটে সুন্দর করে রান্না চড়ালাম, কিন্তু আমার মন রয়েছে সেই পুরনো দিনে। বারবার বাবা মায়ের মুখটা মনে পড়ছে। মা আমার জন্য নিজের হাতে পোষা মোরগ নিয়ে অপেক্ষা করছে পথ চেয়ে। দুপুরে খেতে গিয়ে পারলাম না, চোখ ভিজে যাচ্ছে বারবার। ওভাবে রেখে উঠে গেলাম। রাতে আমার বর এলো বাসায়, এসে বলল, খাবার রেডি করো, আমি তাদের নিয়ে আসছি। খাবার রেডি করে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এখনো ওর ছুটি পেতে 25 দিন বাকি। বাবা মাকে কবে দেখতে পাব? চোখ থেকে অজান্তে পানি গড়িয়ে পড়ল। এমন সময় পিছনে কেউ আমার মাথায় হাত দিল। চমকে উঠে পিছনে ফিরে দেখলাম বাবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। মাও পাশে দাঁড়িয়ে হাসছে। আমি অবাক হয়ে গেলাম। বাবা বলল, জামাই আজ অফিস ছুটি দিয়ে আমাদের আনতে গিয়েছিল। তুই নাকি লুকিয়ে লুকিয়ে কাঁদিস? বোকা মেয়ে একটা, আমরা ভালো আছি। দূরে দাঁড়িয়ে আমার বর হাসছে। ওর হাসি দেখে মনটা ভরে গেল। চোখের পানি মুছে বললাম, বাবা আমার ভীষণ খিদে পেয়েছে, চলো আমাকে খাইয়ে দিবে। তোমার হাতে কতদিন খাই না। বাবা চোখ অন্য দিকে ঘুরিয়ে পানি মুছল। আমি হুহু করে কাঁদতে লাগলাম। এমন সময় আমার বর বলল, এখন খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। আমি সবাইকে খেতে দিলাম। বাবা আমাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে সেই ছোট্ট আমি। আমার প্লেট থেকে এক টুকরো মাংস বাবার মুখে দিতেই বাবা বলল, জানিস মা, আমি যখন ছোট্ট ছিলাম আমার মাও ঠিক এভাবে মাংসের টুকরো আমার মুখে তুলে দিত। আমি আমার মায়ের চেহারা তোর মাঝে দেখতে পাই। তুই যে আমার মা, আমার জননী। চরম মুহূর্তে হঠাৎ করে থেমে গেল ছেলেটি। নূর নিউ ইয়র্কে স্টাডি ভিসায় এসেছে। খরচ সামলাতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করে। সপ্তাহের শেষে বেশ কতগুলো ডলার জমে যায় হাতে। দেশে রেখে আসা গার্লফ্রেন্ড এর সাথে ঝগড়া করে প্রথমবার ব্রোথেলে আসা হয়েছিল। সেই শুরু। তারপর নেশা লেগে গেছে। আজকেও কাজের শেষে সালাম ভাই, বিদেশে দেশের পরিচয়ে সবাই ভাই ভাই, চোখ টিপ দিয়ে ইশারা করে কাছে ডেকে বলেছিলেন। মেয়েটির বয়স 21 কি 22, সস্তা কোয়ালিটির ডিপ নেকটপ আর মিনি স্কার্ট, ফুলনো চুল, হাতে পায়ে উল্কি, গলায়ও ট্যাটু আঁকা। কোকেনের নেশায় চোখে রাজ্যের ক্লান্তি। শুধু চোখ মুখ আর গায়ের রঙে একটা মিষ্টি স্নিগ্ধতা। নর্দার্ন আমেরিকান ডায়ালেক্টে কথা বলে মেয়েটি, যা বোঝা নূরের জন্য বেশ কষ্টের। অবশ্য একটা স্লাটের সাথে কথা বলারই বা কি আছে? ডলার ফেলো, মজা নেও, কেটে পড়ো। এই পর্যন্ত সব ঠিকই ছিল। হঠাৎ নূরের চোখ পড়ে মেয়েটির উরুতে। ধারালো কিছু দিয়ে কেটে একটা বাংলাদেশি ফোন নাম্বার লিখে রাখা। বাংলা অঙ্কে। মুহূর্তে চমকে উঠে থেমে গেল নূর। মেয়েটির নাম জিন। লোকাল ডায়ালেক্টে যা বল তা হল, অ্যালবামা এভিনিউয়ের একটা ব্রোথেলেই ও বড় হয়েছে। এই দেশে ব্রোথেল লিগ্যাল না। বারের আড়ালে প্রস্টিটিউশন চলে। কয়েকটা দেশ ঘুরে অ্যালবামাতে এসেছে ও। সব ওর মনেও নেই। শরীরে এই দাগটা কোথা থেকে কিভাবে এসেছে ও জানে না। কাঞ্চি, যে ওকে বড় করেছে, ওই লেখাগুলোতে সুই দিয়ে আঁচড়ে তাজা করে রাখত, যদিও খুব যন্ত্রণা হতো, কিন্তু কাঞ্চি ওকে বলতো সহ্য করতে, একদিন নাকি ওটা ওর জীবন পাল্টে দেবে। এই কথাটা আরেকজন জিনকে বলেছিল একদিন। সেও কাঞ্চির মতো বলেছিল এটা জিনের জীবন বদলে দেবে। আজকাল জিন অবশ্য জীবন পাল্টানোর অপেক্ষা করে না, একটুখানি কোকেন পেলেই ওর জন্য যথেষ্ট। তবে ট্যাটু আঁকার মতো উরুর ওই নাম্বারটাও ও বেশ যত্ন করে। ঝাপসা হতে দেখলেই কেটে কেটে আবার তাজা করে দেয়, স্পষ্ট করে নেয়। এটাও বেশ একটা নেশার মতো। ব্যথাও লাগে, আনন্দ দেয়। নূরের এই নাম্বার নিয়ে আগ্রহে ও বেশ বিরক্ত। সেই সময়টা আবছা হলেও কিছু স্মৃতি তাজা। সেটা ছিল প্রাচ্যের কোনো একটা দেশ ব্রোথেলের ম্যাডামরা কিসব পচা পচা খাবার দিত জিনকে। ও চকলেট, আইসক্রিমের বায়না করত। তখন নির্দয়ভাবে পেটানো হতো ওকে, রাতে একা অন্ধকার ঘরে আটকে রাখা হতো, খেতে দিত না। কতরকম কাজই না করতে হতো, একটু ভুল হলেই মা সেই কাঞ্চিও কেটে রক্তাক্ত করত ওকে, ভাবলেই কান্না পায় জিনের। নেশায় বুধ হলে ওসব এখন আর মনেই পড়ে না ওর। শুধু দিন শেষে ম্যাডামের কমিশন দিয়ে দাও, বাস, বিন্দাস দিন। শুধু মাঝে মাঝে আবছা স্মৃতিতে একটা মমতাময়ী কণ্ঠ অজানা ভাষায় গান গেয়ে জিনকে ঘুম পাড়ায়। এই ট্যাটুর মতো ওইটুকু গানের সুরও ওর স্মৃতিতে তাজা। নূর এই ট্যাটুটার পেছনেই লেগেছে। 10 ডিজিটের একটা বাংলাদেশি নাম্বার।
আরেকটা ডিজিট যোগ করতে হবে এর সাথে, ভাবে নূর। জিন বাংলা পড়তে পারে না, তাই এটা যে ফোন নাম্বার বোঝেনি কখনো, আর আগ্রহ হয়নি কোনো। দ্রুত নিজের মোবাইলটা টেনে নিয়ে 017 এর পরে একটা 1 যোগ করে কল দিল নূর। শোনো না, শায়লা ফোন করলেন রবিনকে, আরও 1 কেজি খুরমা এনো তো, তোমার মেয়ের এত পছন্দ। টুকটুক করে 2-3টে খেয়ে ফেলে একসাথে। আমি লুকিয়ে রাখি বলেই থাকে, নইলে সবগুলো একসাথেই শেষ করে ফেলত। আর রুই মাছ আনবে মনে করে। মেয়ে মাছ ছাড়া ভাতই খায় না। আরও শুনে রাখো, ওরিও বিস্কিট না আনলে কিন্তু মেয়ে কথাই বলবে না তোমার সাথে। স্ত্রী শায়লার একটানা কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন রবিন। শায়লার এখন অনেক কাজ। শায়লার সারাদিন যায় ওর পিছনে। খাওয়াতে কষ্ট, গোসল করাতে গেলে যুদ্ধ করতে হয়। এদিক দিয়ে ধরতে গেলে মেয়েটা ওদিক দিয়ে ছুট দেয়, ওদিক দিয়ে আটকাতে গেলে আরেক দিকে পালায়। ঘরভরা জামাজুতো, দুনিয়ার খেলনা। একদিক দিয়ে গোছাবে তো আরেক দিক দিয়ে এলোমেলো হবে। ঘুম পাড়াতে গেলেও মেয়ের ক্যাডবেরির বায়না মেটাতে হয়। গোলাপি রঙের বারবি ফ্রকটা পিচ্চিটার অনেক প্রিয়। বার্থডেতে কিনে দিয়েছিলেন। এত প্রিয় এই জামাটা মেয়ের, পারলে সারাদিনই পরে থাকে। শায়লা জামাটা গুছিয়ে আলমারিতে ওঠান, মেয়েটা কিভাবে আবার খুঁজে বের করে ফেলে। জামাটা গোছাতে গোছাতেই চিৎকার করে কেঁদে উঠলেন শায়লা। দিনের বেশিরভাগ সময় তিনি স্মৃতিহারা থাকেন। যখন কিছু মনে থাকে না তখন বেশ ভালো থাকেন। যখনই বাস্তবে ফেরেন তখনই মনে পড়ে যায় কেমন করে এক বিকেলে বাড়ির গেট খোলা ছিল আর কেমন করে টুপ করে হারিয়ে গিয়েছিল 3 বছরের সানায়া। থানা, পুলিশ কম করেননি রবিন সাহেব। দিনের পর দিন এ জায়গা ও জায়গায় দৌড়ে বেরিয়েছেন। অমুক হয়তো বলেছে তমুক জায়গায় সানায়ার মতো কাউকে দেখা গেছে, অমনি দৌড়ে গেছেন, ফিরে এসেছেন আশাহত হয়ে। শুধু আজ 20 বছর ধরে আশা ছাড়েননি একা শায়লা। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন এক বুক স্বপ্ন নিয়ে, আজ হয়তো ফিরে আসবে বুকের মানিক। শায়ানার টয় হাউসটা ঝেড়ে মুছে পরিষ্কার করেন, রেড টেডিটাকে ওয়াশ করতে দেন, পার্মানেন্ট মার্কার পেয়েছিলেন একটা। সেটা দিয়ে সানায়ার গায়ে নিজের ফোন নাম্বার লিখেছিলেন মজা করে রবিন সাহেবকে বলেছিলেন, যদি কখনো সানায়া হারিয়ে যায় এই নম্বর দিয়ে ফিরে আসতে পারবে। সেদিনই হারিয়ে গেল মেয়েটা। আহা, যদি জানতেন তিনি অত অলক্ষণের শব্দগুলো কখনো নিজের জিভে উচ্চারণ করতেন না। আচ্ছা, ও তো একা হাতে খেতে পারে না, কেউ কি ওকে খাইয়ে দিচ্ছে? মাছের কাটা বেছে দিচ্ছে? মুরগির রান দিচ্ছে? চকলেট? একা ঘুমাতে ভয় পায় আমার মেয়েটা, কেউ ঘুম পাড়ানি গান গাইছে? ওকে কি কেউ বকছে? ভাবতে ভাবতে দ্রুত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা শায়লাকে স্বাভাবিক করতে ডাক্তারের পরামর্শে আবার সন্তান এসেছে শায়লা ও রবিনের সংসারে। কন্যা সন্তানই এসেছে সানায়ার অভাব পূরণ করতে। কিন্তু শায়লা আটকে থাকেন সানায়াতেই। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তিনি অপেক্ষা করেন সানায়ার ফিরে আসার। প্রিয়জনের কবরও সয়ে নেওয়া যায়, অন্তহীন এই অপেক্ষা আরও যাতনার। কুরে কুরে খায় অনন্তকাল ধরে। এই ঘরে শায়লা হাউমাউ করে কাঁদছেন। ওপাশে শায়লার ফোনটা বেজেই যাচ্ছে। কেউ কি ফোনটা ধরবে? আমার ননদ এইমাত্র আমাকে বাসর ঘর রেখে গেল। আর বল ভাইয়ার সঙ্গে মোটেও তর্ক করবে না। ভাইয়া কিন্তু প্রচুর রেগে রয়েছে। ভাইয়ার মুখে মুখে কথা বললে তোমার গায়ে হাত তুলতে পারে। তাই চুপচাপ থাকবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আর বললাম, ঠিক আছে। তোমার ভাই এখন কোথায়? ভাইয়া এখন নিচে রয়েছে। ভাইজা রেগে রয়েছে। একটু পর এসে ঘরে ঢুকবে। আমি এখন গেলাম। আমি বললাম, ঠিক আছে। আমার ননদ ঘর থেকে বের হয়ে গেল। আমার পেটে এখনো ব্যথা করছে। শ্বশুর বাড়ি আসার আগে সময় সৎমা পেটে একটা লাথি মেরেছিল। মা মারা গেছে আজ 7 বছর হবে। তারপর বাবা আমার সৎমাকে বিয়ে করে আনেন। প্রথম 2 বছর ভালোবাসলেও পরে আমার উপর অত্যাচার শুরু করে। আমার সৎ মায়ের একটা মেয়ে হয়েছে, আর আমার বয়স এই 1 পা দিয়েছে। এসএসসি পরীক্ষার পর আর পড়তে পারিনি। 1 বছর বাড়িতে সারাক্ষণ কাজ করে পার হয়েছে। আর কাজ না করলে সৎ মায়ের অত্যাচার। আমার বাবা মোটামুটি ভালো, কিন্তু কিছুদিন হলো দেখলাম আমার সাথে তেমন ভালো করে কথা বলেনি। কারণ জিজ্ঞেস করলে তাও বলে না। আমার বিয়ে আরেকটা ছেলের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটা নাকি তার ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে গেছে। আর এখন যার সাথে বিয়ে হয়েছে তার শুধু নামটা জানি। তার নাম নয়ন, সবাই নয়ন বলেই ডাকে। তাছাড়া তার সম্পর্কে আমি আর কিছু জানি না। এই লোকটার সাথে পরে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি প্রথমে রাজি হয়নি, তাই আমার সৎ মা আমাকে লাথি মেরেছে।
পরে রাজি না হয়ে আর উপায় ছিল না। এসব কথা চিন্তা করছিলাম। আমার নাম অবন্তী। আমার 2টা ননদ। একটা ননদের ব্যবহার ভালো দেখলাম না। আমার সাথে কেমন জানি ব্যবহার করছিল। তাকে দেখে বেশি সুবিধা মনে হলো না। কে জানে কপালে কি আছে। আমি অনুভব করলাম কারো পায়ের শব্দ এগিয়ে আসছে। আসার সময় দেখলাম শিশুর বাড়ি দুতলা। ভালো করে দেখতে পারি নাই। আমাকে উপরের রুমে দিয়ে গেছে। পায়ের শব্দটা এই রুমের দিকে এগিয়ে আসছে। একটু পর কেউ দরজা খুলে ভেতরে ঢুকল। আমার মনে এক ভয় কাজ করছিল। আমি ভাবতে লাগলাম সে যদি এখন স্বামীর অধিকার খাটানোর চেষ্টা করে, আমার তো আর কিছু করার থাকবে না। মনে মনে চাইলাম যেন কপাল ভালো থাকে। কিন্তু আমার এই ইচ্ছা পূরণ হল না। একটা লোক ভেতরে ঢুকল। এটাই হয়তো আমার স্বামী। সে দরজা আটকে দিল। আমি ঘোমটা টেনে মাথা নিচু হয়ে বসেছিলাম। আমি উঠে গিয়ে তাকে সালাম করতে এগিয়ে গেলাম। কিন্তু সে আমার সালাম নিল না। আমাকে উঠিয়ে বলল, এই মেয়ে তুই কাকে সালাম দিচ্ছিস? আমি খুব ভয় পেয়ে গেলাম। উনি এভাবে কথা বলছে কেন? এর আগে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার বয়স 30 এর কাছাকাছি। আমি বললাম, এটাই নিয়ম। আমাকে বড়রা শিখিয়ে দিয়েছে। কথাটা বলার সাথে সাথে আমার গালে একটা চড় বসল। আমি ব্যথায় মুখ দিয়ে কথা বের করতে পারছিলাম না। সে বলল, তুই আমার স্ত্রী হতে চাস তাই না? আমি নীরবে কান্না করতে লাগলাম। কোনো কিছু বললাম না। সে বলল, তোকে এখন স্বামীর অধিকার দেখায় দাদা। তার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছিল। মনে হয় নেশা জাতীয় কিছু খেয়েছে, তাই এরকম ব্যবহার করছে। আমি শুধু ভাবলাম উনি যদি আমার সাথে এখন ওইসব করে। এসব ভাবতে কান্না চলে আসলো। তখন তার ফোনে একটা কল আসলো। ফোন এর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ফোন ছুঁড়ে মারল। আমি ভয়ে ততক্ষণে একেবারে শেষ। দুচোখ দিয়ে কান্না পানি বের হচ্ছে। শার্ট পরে লোকটা বাইরে বেরিয়ে গেল। আমি উঠে নিজের শাড়ি ঠিক করলাম। আর মনে মনে বললাম, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছ। আমি কাপড় ঠিক করে শুয়ে পড়লাম আর ভাবলাম লোকটা আবার আসবে না তো। আর কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙল আজানের ধ্বনিতে। আমি নিজেকে ভালোভাবে পরীক্ষা করলাম। লোকটা রাতে আবার আমার সাথে কিছু করেনি তো? দেখে মনে হচ্ছে আমার সাথে কিছু করেনি। আমি একটু বেলকনির দিকে এগিয়ে গেলাম। একটা লোক চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। লাইটের হালকা আলোতে দেখে মনে হচ্ছে এক রাজকুমার ঘুমিয়ে রয়েছে। আমি তখন ভাবলাম এটাই আমার স্বামী। আমি গিয়ে গোসল সেরে নিলাম। গোসল করে নামাজ পড়তে বসলাম। বেলকনিতে তাকিয়ে দেখি লোকটা নেই। আমি ভাবলাম এখন আবার কোথায় গেল। আমি নামাজ পড়া শেষ করে বসে রয়েছি। আমার সেই ননদ এসে বলল, ভাবি উঠেছ? হ্যাঁ উঠেছি। তোমাকে মা নিচে যেতে বলেছে। এটা বলে মেয়েটা চলে গেল। মেয়েটার বয়স আমার সমান হবে। আর বরটার বয়স আমার থেকে কিছুদিন এর বড় হবে। আমি উঠে আস্তে আস্তে নিচে চলে গেলাম। রান্নাঘরে আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। আমাকে বলল, তুমি নতুন, আজ কিছু করতে হবে না। আমি বললাম, অসুবিধা নেই। তখন শাশুড়ি বলল, ঠিক আছে, তুমি গরুর মাংস রান্না করো। আর বেশি ঝাল দেবে না। আমার ছেলে ঝাল খেতে পারে না। আমি বুঝলাম না কোন ছেলের কথা বলল। আর ওনার কয়টা ছেলে তাও জানি না। আমি ঠিকমতো রান্না করলাম। আমি অনেক আগে থেকেই রান্না করতে পারি, তাই ঠিকমতো রান্না করলাম। রান্না শেষ করে আমি একটু ঘরে যাচ্ছিলাম। আমি একটু অবাক হলাম, বিয়ের প্রথম দিনেই আমাকে কাজ করতে বলল, তাও আবার অন্য জনের কাপড়। আমি বললাম, আজকে আমি পারব না। আমি অন্যদিন ধুয়ে দিবে আপু। আজকেই দিতে হবে। আমি বললাম, আজ পারব না। এটা বলার সাথে সাথেই আমার ননদ আমাকে একটা থাপ্পড় দিল। আমি কিছুক্ষণ চেয়ে রইলাম। কিছু বললে সবাই আমাকে খারাপ বলবে, তাই আমি আর কিছু না বলে দৌড়ে ঘরে গেলাম। বিছানায় গিয়ে কান্নায় ভেঙে পড়লাম। প্রথম দিনেই আমার ননদের হাতে মার খেতে হলো। বিছানায় মুখ গুজে কান্না করছিলাম। গালটা লাল হয়ে গেছে। ঘরে আমার ননদ কখন এসেছে বুঝতে পারি নাই। আমি কান্না করে যাচ্ছি। পেছন থেকে আমার ননদ আমার কাঁধে হাত রাখল। আমি তাড়াতাড়ি উঠে চোখ মুছে নিলাম। একই ভাবি, তুমি কান্না করছো কেন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তোমাকে কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে।
সত্যি বলছো ভাবি? কিছু লুকিয়েও না? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা চলো, তোমাকে মা ডাকছে। আমি উঠে নিচে গেলাম। আমার আগে আমার ননদ শাশুড়ির কাছে গিয়ে কি যেন বলল। আমি গালটা ঢেকে রেখেছি। হঠাৎ আমার শাশুড়ি আমার বড় নন্দের কাছে গিয়ে ঠাস করে একটা চোট মারল। আমি অবাক হয়ে গেলাম। আমার শাশুড়ি আমার ননদকে কি যেন বলছে। দুজনের তর্ক লেগেছে। আমি দূরে থাকায় কিছু শুনতে পেলাম না। একটু পর আমার স্বামী বাইরে থেকে আসলো। তার চেহারা রাগী ভাব। এখন সময় 8:30 বাজে। সে এসেই খাবার টেবিলে বসল। আমি এগিয়ে গিয়ে তাকে খাবার বেড়ে দিলাম। কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করে বলল, আমি মাকে খাবার দিতে বলেছি। আমার শাশুড়ি বলল, এখন বুয়ের হাতের খাবার খেতে হবে। আমার শাশুড়ি তাকে খাবার বেড়ে দেয়। একটু পর আমাকে খেতে ডাকলেন। আমি একটা প্লেট নিয়ে বসেছিলাম। তিনি বললেন, আমাদের বাড়ি নিয়ম আছে, তোমায় বিকালে বুঝিয়ে দেব। আমার ননদ আমাকে একটা মাছ দিতে চেয়েছিল, কিন্তু আমার শাশুড়ি বাধা দিয়ে বলল, যদি সবাই খেয়ে মাছ থাকে তাহলে এই বাড়ির মেয়েরা মাছ ও মাংস খেতে পারবে। আমি কিছুটা অবাক হলাম। কোনো কিছু না বলে ডাউল দিয়ে চালিয়ে দিলাম। আমার শাশুড়ি আমাকে উপরে যেতে বলল। আমি উপরে গিয়ে বসে রইলাম আর ভাবলাম এটা আবার কোনো নিয়ম। হঠাৎ পেছন থেকে আমার স্বামীর বাক শুনতে পেলাম। বলল, অবন্তী, একটা কথা। আমি এগিয়ে বললাম, কি কথা? তোমার বাবা আর বেঁচে নেই। এইমাত্র একজন খবর পাঠালো। অফিসে যাওয়ার আগ মুহূর্তে আমার স্ত্রী যখন আমার কাছে জানতে চাইল আমি তার ছোট বোনের বিয়েতে কি উপহার দিব, তখন আমি বললাম, তুমি তোমার পছন্দমতো কিছু একটা কিনে দিও। আমার স্ত্রী কিছুটা রেখে বলল, কিছু একটা কিনে দিব মানে? তুমি জানো দুলাভাই আমার বোনকে কি উপহার দিচ্ছে? 1,20,000 টাকা দিয়ে সোনার কণ্ঠহার। আমি বললাম, তাহলে এখন আমার কি করতে হবে? আমার স্ত্রী হেসে বলল, আমি আমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সীতাহার কিনে দিব গো। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, এত টাকা? আমার স্ত্রী মুখটা মলিন করে বলল, দুলাভাই যদি 2 শ্রেণীর কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে উপহার দিতে পারে, তাহলে তুমি 1 শ্রেণীর কর্মকর্তা হয়ে কেন পারবে না? এখন তুমি যদি দুলাভাইয়ের চেয়েও কম দামের উপহার দাও, তাহলে বাপের বাড়িতে আমি মুখ দেখাতে পারব? আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, অফিস থেকে আসার পর তোমায় টাকা দিচ্ছি। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম, আপনার তো দেখছি কাগজপত্রের কিছুই ঠিক নেই। আমি এই প্রজেক্টে সাইন কিভাবে করি বলেন তো? রায়হান সাহেব মুচকি হেসে বলল, স্যার একটু দেখেন না, আপনি এত বড় অফিসার, কিছু তো ফাঁক ফোকর আছে সাইনটা করে দেওয়ার জন্য। একটা কমলের খোঁচার বিনিময়ে আপনিও না হয় 1,03,000 টাকা পেয়ে গেলেন গু। কথাটা বলে রায়হান সাহেব টাকাগুলো টেবিলের উপর রাখলেন। আমি রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমায় ঘুষ-শের অফার করছেন? না না স্যার, একদম না। টাকাটা আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি। আপনি ভাবিকে নিয়ে না হয় থাইল্যান্ড গিয়ে 3 দিনের একটা ট্যুর দিয়ে আসলেন গু। আমি টাকাগুলো ড্রয়ারে রেখে মুচকি হেসে বললাম, আপনি তো দেখছি পাকা খেলোয়াড়। রায়হান সাহেব চলে গেলে আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, শালিকাকে সীতাহার কিনে দেওয়ার টাকার ব্যবস্থা হয়ে গেল। এমন সময় হাবিব নামের একজন কলিগ আমার রুমে আসলো। সে যখন বলল সে চাকরি থেকে রিজাইন নিতে চায়, তখন আমি খুব অবাক হয়ে উনাকে বললাম, তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিতে চাইছ? তুমি জানো এই চাকরির জন্য কত মানুষ দিন-রাত পরিশ্রম করছে? হাবিব মুচকি হেসে বলল, স্যার, এই চাকরি করলে হয় আমাকে ঘুষ খেতে হবে, না হয় রাস্তায় মরে পড়ে থাকতে হবে। আমি অঘুষত হতে পারব না, আর রাস্তায় মরে পড়ে থাকতে চাই না। তাই চাকরিটা ছেড়ে দিচ্ছি গু। কথাটা শুনে আমি কিছুটা খোক চা দিয়ে হাবিবকে বললাম, আমার জানা মতে আপনি আমাদের সেক্টরে সবচেয়ে বেশি ঘুষ খান। সেই আপনি কবে থেকে স্কিত হলেন? হাবিব আবারও মুচকি হেসে বলল, আমি প্রথম যেদিন 1,000 টাকা ঘুষ খাই সেদিন বাসায় গিয়ে শুনি আমার ছেলেটার পা ভেঙে গেছে। 2 এবার যখন 5,000 টাকা ঘুষ খাই, তার কয়েকদিন পর জানতে পারি আমার স্ত্রীর রায়ুতে টিউমার হয়েছে। আর 3 এবার যখন 1 লাখ টাকা ঘুষ খাই, তখন গ্রামের বাড়ি থেকে ফোন আসে আমার মা মারা গেছে। তারপরই আমি বুঝতে পেরেছি আমার ভুলটা গু। চলে যাবার আগ মুহূর্তে হাবিব আমার দিকে তাকিয়ে বলল,
স্যার, আপনি বৈধভাবে যদি ৫ টাকা ইনকাম করেন, উপরওয়ালা আপনার থেকে বৈধভাবে ২০ টাকা কিভাবে যে কেক খুঁড়ে নিবে আপনি বুঝতেই পারবেন না। হাবিব চলে গেলে আমি ওর কথা